কয়েক জোড়া সতর্ক নজরের জালে সে আজকাল বন্দী সারাক্ষণ। নিনাদের প্রতিটি সঞ্চালন, আক্ষেপ আর অভিব্যক্তিকে খেয়াল করছে যারা। সময়ে সময়ে খাদ্য, যত্ন, স্নেহ দিয়ে শোধ করছে জীবনের কোন অবিদিত উপকারের ঋণ। ঘুম ভেঙে লাফিয়ে উঠে বসে নিনাদ। শূন্য চোখে চারপাশ ফিরে তাকায়। মাত্র কয়েক পল, তারপরই বুঝতে পারে নিজ ঘর নয়, 1000 কিলোমিটার দূরের অচেনা শহরে সে পড়ে আছে অবরুদ্ধ নার্সিং হোমের নির্জন কক্ষে। বুকের ভেতর বর্ণনাতীত অস্থিরতা। থেকে থেকে মনে হয় এক্ষুনি, ঠিক এই মুহূর্তে দেশে ফেরা প্রয়োজন। এয়ারপোর্ট থেকে সোজা ঝিগাতলার একতলা বাড়িতে, সদর দরজা পেরিয়ে তিতিক্ষার ঘরের সামনে। আর তারপর, অনেক শুকিয়ে গেছ, খাওয়া দাওয়া বোধহয় একেবারে কমিয়ে দিয়েছ। তেমন কিছু নয়, তেমন কিছু না হলেই ভালো। নিনাদ, তুমি কি জানো কি পরিমাণ বদলে গেছ তুমি? শ্রান্ত দুচোখে প্রশ্নের ঝাপতাল নিয়ে তাকিয়ে থাকে নিনাদ। এয়ারপোর্টে যখন তোমায় প্রথম রিসিভ করতে গেছিলাম, তোমার গুরুভার অভিব্যক্তি, সৌম্যতা দেখে অবাক হয়েছিলাম। ঢাবির দুর্দান্ত মেধাবী আর প্রাণোচ্ছল নিনাদ যেন রয়ে গেছে দেশেই। এখানে যে এসেছে সে গভীর, পছন্দ করে নির্জনতা। তখনও জানতাম না সামনে আরও কত বিস্ময় অপেক্ষা করছে। হাসনাতের কাছে শুনেছি ওহিওতে শিফট হবার পর থেকেও তোমায় অন্যরূপে দেখছে। দূরের মসজিদে সময়মতো নামায় যাওয়া, গান, মুভি সহ যাবতীয় স্থূল বিনোদনকে পরিহার করা আর সবচেয়ে বড় বিস্ময় মেয়েদেরকে সর্বাত্মকভাবে এড়িয়ে চলা। অথচ ক্যাম্পাসে তুমি অন্যরকম ছিলে। আমাদের জুনিয়র তবু বাতাসে তোমারই মেয়েবাজির ভেসে বেরানো গল্প শুনে হতবাক হতাম। আর আড়ালে ঈর্ষা করতাম তোমার ভাগ্যকে। কোন মোহমন্ত্রী সব মেয়েদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলে জানতে ভীষণ ইচ্ছে করত। শেষ কথাটা বলে তাওহিদ স্পষ্ট তাকায় নিনাদের চোখে। অস্বস্তি ঢাকতে নিনাদ মাথা নত করে। ছেলেটার কালোর কাচখেসা গায়ের রং ওহিওর বিশুদ্ধ জল হাওয়া লেগে যেন কিঞ্চিত পরিষ্কার হয়েছে। মুখে ঘন দাড়ি, অযত্নে বেড়ে ওঠা মাথার একরাশ ঝাঁকড়া চুল আর ঘন পল্লবিত চোখের গাঢ় শ্যামলা ছেলেটাকে আজ আবার নতুন করে ঈর্ষা হল তাওহিদের। অনেকক্ষণ নিনাদের দিকে তাকিয়ে থেকে আভাসে হেসে বলল, নিনাদ, তোমার এই বিরহ যদি কারো উপেক্ষার কারণে হয় তবে দিস ইজ হাই টাইম টু গো ব্যাক টু হার। আমি বাজি ধরে বলতে পারি তোমার এই মূর্তি দেখলে সে যত পাষাণী হোক ফেরাতে পারবে না। তেমনি নিরবচ্ছিন্ন গম্ভীরতার চাদরে নিজেকে জড়িয়ে রাখল নিনাদ। একসময় নৈশব্দ ভেঙে বলল, ভাইয়া আপনি যেমন ভাবছেন তেমন কিছু নয় আসলে। আমার এক কাছের মানুষের পরিবারে কিছু বড় বিপর্যয় ঘটে গেছে। খবরটা আমি জেনেছি অনেক পরে। এই সময় আমার ওদের পাশে থাকা প্রয়োজন। কবে নাগাদ ফেরার কথা ভাবছ? যত শীঘ্র সম্ভব। রোজ হাসনাতকে কল করে নিনাদের শারীরিক অবস্থার খোঁজ নিত তিহা আর রওশান। একটা সময় হাসনাত ছেলেটা নিশ্চিত করল নিনাদ এখন অনেকটা সুস্থ। তবে তিহা কিংবা রওশানের সঙ্গে কথা বলতে প্রস্তুত নয়। যাক, তারপরও ছেলেটা ভালো থাক। তিহার ছন্নছাড়া জীবনে আবারও স্বস্তি নেমে আসে। কটা দিন বড় এলোমেলো কেটেছে। এসবের প্রেক্ষিতে ভালো করে নজর দেয়া হয়নি তিতিক্ষার দিকে। এই অন্ধিসন্ধির চোরাপথ ধরে আজকাল আবারও নিজের মধ্যে গুম হতে শুরু করেছে তিতিক্ষা। তিহা সংসার গোছায়, রান্না দেখে, ছুটোছুটি করে ছেলেকে নিয়ে আর বাকি সময় ডুবে থাকে বিষাদে। অন্যদিকে একা ঘরে তিতিক্ষা নিজের অন্ধকার জগতে হয়ে থাকে আবিষ্টমান। কি করছিস? হাতে থাকা বইটার দিকে দৃষ্টি ভিড়াল তিতিক্ষা। পড়ার চেষ্টা করছি। প্রচ্ছদটা তো বেশ সুন্দর। মরুভূমির গায়ে এঁকেবেঁকে চলা খেজুর গাছ বিছানো পথ। নবীজির পাঠশালা, নাম দেখে তো মনে হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ। ঠিক জীবনী নয়, তবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত কিছু শিক্ষণীয় ঘটনা আকর্ষণীয় ঢঙে লেখা। আমার খুব প্রিয় বই। কত বই পড়িস তুই? আমাকে একটা বই দিবি? বনের আর্দ্র স্বরে অবাক চোখে ফিরে তাকায় তিতিক্ষা। তুমি পড়বে বুবু? হ্যাঁ, দেখি চেষ্টা করে। যদি কিছু জ্ঞানগমই জন্মায়। দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। প্রবল উৎসাহে বইয়ের তাকে তিতিক্ষা ঝুঁকে পড়ল। অদূরে দাঁড়িয়ে বনের ঔৎসুক্য দেখছিল তিহা। এই নাও বুবু, এটা দিয়েই শুরু করো। বেশ সাবলীল ভাষায় লেখা, পড়ে আরাম বোধ করবে। কথা বলতে বলতে একঝলক হাসির বিচ্ছুরণ কি সত্যিই খেলে গেছিল তিতিক্ষার মুখ জুড়ে? নাকি ভুল দেখেছে তিহা? কাল সন্ধ্যায় এই মেয়েটাই চেয়ার উল্টে ফেলেছিল। একটা গ্লাস ছুঁড়ে মেরেছিল দেয়ালে। এইবার অবশ্য নিজেকে আঘাত করার পরিস্থিতিতে যায়নি, তার আগেই বোনকে থামিয়ে ফেলেছিল তিহা। সেই মেয়েটাই কিনা আজ এত শান্ত সুস্থির হয়ে হেসে হেসে কথা বলছে। বিশ্বাস হয়? বেলা ফুরাবার আগে,
বইটা নিয়ে তিহা নিজ ঘরে ফিরে এলো। ছোটন তার নানা ভাইয়ের সঙ্গে উঠোনে খেলছে। আকবরের মা রাতের জন্য তরকারি কুটছেন রান্নাঘরে। বই নিয়ে বিছানায় পা মুড়ে বসল তিহা। শেষ বিকেল, অল্প কিছুক্ষণ পর মাগরিবের আজান দেবে। ততক্ষণ পর্যন্ত বইটা পড়া যাক। তিতিক্ষা অনেকক্ষণ ছোটনকে দেখছে না। স্কুল থেকে ফেরার পর শেষ দেখা হয়েছিল। তারপর বাচ্চাটা গোসল খাওয়া সেরে মায়ের কাছে ঘুমিয়ে পড়ল। বিকেলে যখন এ ঘরে দিল তিতিক্ষা তখন আসরের সলাতে। বাচ্চাটাকে একঝলক দেখার জন্য বইয়ের ভাঁজে বুকমার্ক রেখে সে বেরিয়ে আসে আপনার ঘর ছেড়ে। কিছুক্ষণ আগেও উঠোনে নানা নাতির হুটোপুটির আওয়াজ পাওয়া যাচ্ছিল। মৃদু পায়ে সদর দরজার দিকে হেঁটে যায় তিতিক্ষা। মুখে একটু চোরা হাসি। দরজা খুলতেই হয়তো ছোটন খেলা ফেলে ছুটে এসে মিমিকে দুহাতে জড়িয়ে ধরবে। আর তখন হাঁটু ভেঙে বসে বাচ্চাটাকে আষ্টেপৃষ্ঠে নিজের সঙ্গে চেপে কপালে চুমু খাবে তিতিক্ষা। দুরন্ত ইচ্ছেটা বুকে নিয়ে সে নব ঘোরায়। বিকেলের শেষ আলো ওদের গোটা বাড়িকে কমলা রঙে রাঙিয়ে দিয়েছে। একদিকে গাঢ় আলো, অন্যদিকে সন্ধ্যার আগমনী অন্ধকার। দিন ও রাতের এই ক্রান্তিলগ্ন দিব্য মাধুর্যের চাদরে ঘেরা। দরজা খুলতেই বিকেল শেষের রাঙা আলোর প্রথম ছটা তিতিক্ষার সারা গায়ে মেখে গেল। ধাঁধা লাগে চোখে। এ বাড়িতে কোনো গাইরে মাহরাম নেই জেনে উঠোনে নামার আগে অভ্যেসের বসে মাথার ওড়নাটা আরও একটু ভালো করে মুখের চারপাশে টেনে দেয় তিতিক্ষা। প্রকট আলোর শেষ ছটা বিচ্ছুরণ করতে থাকে ওর সারা মুখ জুড়ে। তিতিক্ষা ভালো করে তাকাতে পারে না প্রথম কয়েক মুহূর্ত। কতদিন পর ঘরের বাইরে পা রেখেছে আজ। আলোর নিচে চোখকে অভ্যস্ত করতে করতে অস্ফুটে হাত ছাড়ল তিতিক্ষা। ছোটন। উত্তর এলো না উঠোন থেকে। ছোটন, ছোটবাবা কোথায় তুমি? বলতে বলতে সাবধানে সিঁড়িতে পা ফেলে ক্রমে নেমে এলো উঠোনে। কোথাও কেউ নেই। শূন্য উঠোন খা খা করছে। বোধ হয় বাবা ছোটনকে লজেন্স কিনে দিতে মোড়ের দোকানে নিয়ে গেছে। ব্যাপারটাতে ধাতস্থ হতে না হতেই তিতিক্ষা শোনে উঠোনের ওপারে লোহার গেটের হাতল ঘোরানোর শব্দ। সন্দেহাতীতভাবে ছোটন ফিরে এসেছে। অনেকগুলো দিন পেরিয়ে বাড়ির বাইরে পা রাখার উচ্ছ্বাসে তিতিক্ষা তখনও সুখের পলকা স্রোতে ভাসমান। ওড়নাটা সাবধানে সারা গায়ের ওপর ভালো করে টেনে এগিয়ে গেল লোহার গেটের দিকে। আজ দরজার এপাশে থেকে নানা নাতিকে বিভীষণ চমকে দিয়ে দেখবে ওদের মুখের অবস্থাটা কিরূপ হয়। অস্বাভাবিক স্থিরতার সঙ্গে দরজার হাতল ঘুরল। ওপাশে কোনো আওয়াজ নেই। বাবার কোলে থাকা ছোটন আজ এত শান্ত হলো কি করে? আশ্চর্য তো। খুলে গেল দরজা। আবছায়া গাম্ভীর্যের আড়ালে দুর্বোধ্য হাসিটাকে সযত্নে সংগোপন করে তাকায় তিতিক্ষা। আর সঙ্গে সঙ্গে স্থানুবোধ হয়ে যায়। মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত অতীতের যে স্মৃতি, মুহূর্তে তা ওর চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। ভেতরের নাকাল হৃদয় হঠাৎ যেন ঘটে দুরূহ আস্ফালন। জায়গায় ঠায় দাঁড়িয়ে তিরতির করে কাঁপতে শুরু করে তিতিক্ষা। দরজার ওপাশের লোকটা তিতিক্ষার মাহরাম কেউ নয়। তবু সে ভুলে যায় মুখ ঢাকতে কিংবা সরে যেতে। সম্মুখের দৃশ্যপট ক্রমে ঝাপসা হতে থাকে। অতীত বর্তমানের সীমারেখা ভুলে তিতিক্ষা বিস্মৃতির জালে আটকে যায়। ওপাশের মানুষটার কণ্ঠে শোকাতর আহ্বান, তিতিক্ষা। মুখের ওপর দরাম করে বন্ধ হয়ে গেল লোহার দরজা। দরজার অন্যপারে কারো ত্রস্ত পায়ে ছুটে পালানোর সংকেত। নিনাদ স্তব্ধ, স্থবির হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। নিনাদের ঘুম ভাঙে বিদঘুটে গরমে। মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানের বাতাসে তাপদাহের ছোঁয়া। হাতের ভাঁজে চিটচিট করছে ঘাম। মস্তিষ্কটা নাকাল, গায়ে দীর্ঘ নিদ্রাজৃত আলস্য। ঘুমের রেশ লাগা বোজা বোজা চোখে প্রথমে সে কিছু বুঝতে পারে না। ভাবে আমেরিকাতেই আছে এখনও। তবে গরমটা যেন এখানকার আবহাওয়ার তুলনায় অস্বাভাবিক বেশি। রুম হিটার ছাড়া যেখানে চলে না এক মুহূর্ত আজ হঠাৎ সেখানে চলছে ফ্যান। টা বাজে জানা দরকার। ক্লান্তি ঝেড়ে উঠে বসে নিনাদ। পাশে হাত রাখতেই ফোনটা পেয়ে যায়। সকাল ৮:৩০। সময় দেখে চোখ কচলাতে কচলাতে ঘরে তাকিয়ে থমকে যায়। এ কোথায় সে? কয়েক পল কাটে হতবিহ্বলতায়। ঘিয়ের রঙা সেই পুরনো পলেস্তারা খসা দেয়াল, খয়েরি রঙের কাঠের আসবাব, আকাশি রঙা চাদর, পর্দা। এ তো তার নিজের ঘর। এখানে এলো কবে? নাকি স্বপ্ন দেখছে? মাথাটা ভীষণ ফাঁকা লাগে নিনাদের। দুহাতে কপাল চেপে ভাবতে চেষ্টা করে আদত ব্যাপারটা কি। ধীরে ধীরে, ক্রমে ক্রমে একের পর এক বিচ্ছিন্ন ঘটনা জোড়াতালি দিয়ে গোটা চিত্রটা নিনাদের চোখে পরিষ্কার হয়। হ্যাঁ, সে নিজেই এসেছিল বাংলাদেশে। এসেছিল রবিবার বিকেলে। তারপর আগে পিছে কিছু না ভেবেই চলে গেছিল তিহাদের বাড়ি। গিয়ে নিনাদের মনে পড়ল না যাবার পর কি হয়েছিল আর নিজের বাসাতেই বা ফিরে এসেছে কিভাবে। তবে আস্তে আস্তে সেসবও স্মরণে আসে।
মনে পড়ে একটা দুর্বিনীত অসহায় ঘোরের মধ্যে বিকেলে পথে নেমেছিল সে। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতেই বোধহয় একসময় একটা সিএনজি ডেকে ফিরে এসেছিল বাড়ি। তারপর ফুয়াম্মা আর আফরিনের অজস্র প্রশ্নের মুখোমুখি। কোনো কিছুর প্রত্যুত্তর না করে নিনাদ চলে গেল নিজের ঘরে। জেটলেগের ক্লান্তি, মানসিক অস্থিতিশীলতা আরও যেন কি সব মিশে একাকার করে ফেলল নিনাদের অসুস্থ মনকে। পোশাক পর্যন্ত বদলানোর শক্তি রইল না। বিছানায় শুতেই গহন ঘুমের কিংবা অচৈতন্যের রাজ্যে ডুবে গেল সে। এক সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত ঘুমিয়েছে নিনাদ। কি সর্বনাশ! 3 ওয়াক্তের সলাত কাজা করেছে। ফুয়াম্মাও নিশ্চয় চিন্তায় পাগল হয়ে আছেন। তড়িঘড়ি করে নামতে গিয়ে কবজিতে আকস্মাৎ একটা যন্ত্রণার ধাক্কা টের পায়। সঙ্গে সঙ্গে চোখ চলে যায় ব্যান্ডেজের দিকে। বলেই গেছিল হাতের খোঁটটার কথা। ঠিক 1 বছর 1 মাস পর বাংলাদেশে ফিরল। ভেতরে বাহিরে ক্ষত নিয়ে, এমনকি ঘরে ফিরে পরিবারের মানুষদের সঙ্গে ঠিকঠাক কথাও বলেনি। ডুবে গেছিল নিজস্ব দুঃখবোধের নিভৃত আলয়ে। ফুয়াম্মা আর আফরিনের মনে নিশ্চয়ই হাজার প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে ওর উদ্ভট আচরণ। ফুয়াম্মাকে দেয়ার মতো একটা জুৎসই ব্যাখ্যা এখন দ্রুত দাঁড় করানো প্রয়োজন। আর কিছু ভাবার আগেই দরজার নব নড়েছে ওঠে। নিনাদের যতদূর মনে আছে কালরাতে দরজার নব ভেতর থেকে সে বন্ধ করে ঘুমিয়েছিল। বোধ হয় এতক্ষণে ওরা চাবির সন্ধান পেয়ে গেছে। দরজা খুলে গেল। ওপাশে আফরিন হতবাক হয়ে একপলক তাকিয়ে থাকল তার পানে, তারপর দ্রুত ঘুরে চলে গেল। কিচ্ছণ পরেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন শিউলি। পেছনে পেছনে আফরিন। চোখের পানি, নাকের পানি এক করে অবুঝ মেয়ের মতো নিনাদকে ধরে শিউলি কিছুকাল আহাজারি করলেন। সংশয়, দুশ্চিন্তা ভরা প্রশ্ন করে করে নিনাদকে করে তুললেন ব্যতিব্যস্ত। তখন সকাল 10টা। ফুয়াম্মার জোরাজুরিতে নিনাদকে গোসল, খাওয়া দুটোই সম্পন্ন করতে হয়েছে। এক ফাঁকে নিনাদ পড়ে নিয়েছে কাজা সলাতগুলো। ফুয়াম্মা এতক্ষণ পাশেই ছিলেন, সবে গেলেন আফরিনের রান্না তদারক করতে। দীর্ঘদিন পর ছেলে প্রবাস থেকে ফিরেছে। ভালো কিছু রান্না না হলেই নয়। যাবার আগে অবশ্য ঘরের সব কটা জানালা খুলে দিয়ে গেছেন। গ্রিলের ফাঁক গলে আসছে মন ভালো করা সকালের মিঠে রোদ। ঢাকার সাদামাটা এই সকালের সময়ের ছবি আমেরিকায় থাকতে প্রায় রোজ মনে পড়ত নিনাদের। অথচ আজ জানালার পাশে বসে সুতির আলোক রশ্মিতে অবগাহনরত হয়ে এইসব দৃশ্য ঠিক তেমন উপভোগ্য মনে হচ্ছে না। মাথার দুপাশে চিনচিনে ব্যথা। করা 1 কাপ ব্ল্যাক কফি এই মুহূর্তে বিশেষ প্রয়োজন। সবচেয়ে ভালো হতো যদি নিজে বানিয়ে খাওয়া যেত। গুড স্ট্রিটের ওই একফালি উঠোন সমেত বাড়িতে যা সে রোজই বানাত। কিন্তু এখন ওর বিছানা থেকে নামা আর হাঁটাচলার ব্যাপারে ফুয়াম্মা করা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অগত্যা বিছানার বাজুতে মাথা হেলিয়ে নিনাদ পুনরায় চোখকে বিশ্রাম দেবার চেষ্টায় রত হয়। তখনও মনের মধ্যে দাপিয়ে বেড়াতে থাকে তীব্র এক অস্থিরতা। নিনাদের ঘুমন্ত বিবেক ওকে স্মরণ করিয়ে দেয়, শুধু প্রিয় মানুষগুলোর সঙ্গে দূরত্ব ঘোচানোর নিমিত্তে সে এদেশে ফিরে আসেনি। পলকা তন্দ্রাঘরে নিনাদ একবার শোনে দূরে, বহু দূরে একনাগারে কেউ ওকে ডেকে চলেছে। মিহি স্বরের মন্দ্রিত আহ্বান। খানিক পর একটা মন্থর পায়ের ধিমি আওয়াজ ক্রমে নিকটবর্তী হয়। বিচরণ করতে থাকে ওর ঘরজুড়ে। সে হাঁটছে। ঘরময় মৃদুমন্দ সুরের লহরী, বাতাসে তার নিঃশ্বাসের সৌরভ হাসনাহেনার গন্ধের মতো ভাসে। দরজা ঠেলার কর্কশ শব্দে ভাঙে তন্দ্রা ওর। নিনাদ সচকিত হয়ে তাকায়। ঘরজুড়ে সমান লয়ে রিমঝিম নেচে চলেছে আলো এবং অন্ধকার। যে এগিয়ে আসে তাকে দেখে এতক্ষণ পরে নিনাদের বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। পলকা অভিমানে মুখ ফেরায় সে। তিহা বিছানা থেকে অনেকটা দূরে, একখানা কাঠের চেয়ার টেনে বসে। ক্লান্ত, গম্ভীর মুখ। যে মুখ অনেকদিন হাসে না, আনন্দ কলরলে উচ্ছ্বাসিত হয় না, যার বুকের হিমে তরঙ্গ ছলকে ওঠে না যখন তখন। পুরনো বন্ধুর এই ক্লেশ জড়িত কান্তি দেখে তার ভেতরের অবস্থা খানিকটা আন্দাজ করে নেয় নিনাদ। কেমন আছিস? পরিশ্রান্ত স্বরে জিজ্ঞেস করা প্রশ্নটা বাতাসে ভর করে নিনাদের কানে এসে থামে। ভালো, আলহামদুলিল্লাহ, থেমে থেমে বলে নিনাদ। তুই? আমিও আছি একরকম। সবসময় বলা তিতিক্ষার একটা কথা মনে পড়তেই তিহা সাথে যোগ করে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সৌজন্য জ্ঞাপনের পরই কথা হারিয়ে ফেলে ওরা। অথচ আগে ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত বন্ধুরা কেউ একবার কথা শুরু করলে। সেসব দিনের কথা ভেবে আজকাল খানিকটা আফসোস হয় তিহার। তার জীবন যাপনের পদ্ধতিটা বোধহয় বড় বেশি হালকা ধাঁচের ছিল। কোথাও কোনো গভীরতা নেই, স্থিরতা নেই, নিয়ন্ত্রণ নেই। ছেলেবেলা থেকেই বেশ একটু বেপরোয়া ছিল ওর চলাফেরার ধরন।
বড় বেলা এসেও যখন ইচ্ছে বন্ধুদের সঙ্গে ঘুরেছে, সন্ধ্যারাত পর্যন্ত আড্ডা দিয়েছে ক্যাম্পাসে, মর্জি হলেই খেতে চলে গেছে কোনো নামি দামি রেস্তোরাঁতে। ইচ্ছেমতো বাঁচতে গিয়ে জীবনবোধ টোধ আর তেমনভাবে জন্মাতে পারেনি। নিছক রমতামাশায় ডুবে থেকে সব একেবারে রসাতলে গেছে। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে তিহা। একসময় অপ্রাসঙ্গিকভাবে বলে, কাল এসে অনেকক্ষণ বসেছিলাম আমি আর বাবা। তুই সাড়া দিস না, দরজা খুলিস না। ওদিকে ফুয়াম্মা কেঁদে কেটে একাকার। কিচ্ছু টের পাইনি, রুমে এসেই শুয়ে পড়েছিলাম। একেই ধরল জেট লেগ, তার ওপর আগের রাতটাও নির্ঘুম কাটাতে হয়েছে ফ্লাইট ধরার জন্য। সব মিলিয়ে খুব টায়ার্ড ছিলাম। হাতের আঘাতটা কবেকার? হাসনাত তো এসব কিছু বলেনি। বলতে আমিই নিষেধ করেছিলাম। কেন? নিনাদ প্রত্যুত্তর করল না। নিঃশ্বাস ফেলে পুনরায় কথা শুরু করল তিহা। ফুয়াম্মা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন গোটা ব্যাপারটা নিয়ে। ওখানে তোর অসুস্থ হয়ে পড়া, তারপর না বলে কয় হঠাৎ দেশে ফিরে আসা। তিহার শেষ কথাটা শুনে নিনাদ বাঁকা হাসে। আমার চলে আসায় ফুয়াম্মা দুশ্চিন্তাগ্রস্ত, অথচ যাবার বেলা ফুয়াম্মার আপত্তিই ছিল সবচেয়ে প্রবল। ছাড়, তোর কথা বল, আমি আসাতে তোরও কোনো অসুবিধা হয়নি তো? না মানে এখন তো আমি আছি, বোনের বিয়ে দিতে চাইলে হয়তো যে কোনো সময় বেগড়া দিয়ে বসতে পারি। একটু আহত ভাব ফুটে ওঠে তিহার চোখে। অস্ফুটে বলে, নিনাদ। তারপরই গুম হয় দীর্ঘ সময়ের জন্য। মুখ নিচু, চোখের পলক পড়ছে না। ভেতর ভেতর তিহা পুড়তে থাকে তীব্র অনুতাপবোধে। ভুল কিছু তো বলেনি নিনাদ। একটা সময় সত্যিই এমন ছিল তিহার ধারণা যে তিতিক্ষার বিয়েতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে নিনাদ। কিন্তু খেলার ছক এভাবে উল্টে যাবে কে জানত? যা কিছু আজ হয়েছে তার পেছনে সবচেয়ে বড় দোষটা বোধ হয় তিহারই। অস্বীকার করতে পারে না সে। দুটো মানুষের জীবন জলে পুড়ে তোচনোচ হয়েছে। আর মাঝে দাঁড়িয়ে তিহা ওদের অঙ্গার হতে দেখছে। জানালার বাইরে ঝলমলে রোদ্দুর ঘেরা সকাল হঠাৎ ঘনঘোর হয়ে উঠল। আকস্মাৎ আলোর মাত্রা কমে এলো ঘরে। দুচোখে অশ্রুসায়ের নিয়ে মুখ তুলল তিহা। প্রায়ান্ধকার ঘরেও যা নজর এড়াল না নিনাদের। নিনাদ, ভাই আমার, আমায় ক্ষমা করে দে। তিহার বাষ্পরুদ্ধ স্বরে আর্তনাদের মতো শোনালো কথাগুলো। সহসা প্রত্যুত্তর করল না নিনাদ। যেন জানে এখনই তিহা আবার কিছু বলবে। আমার ভুলের জন্যই এসব হয়েছে। আমি আমার বোনের খেয়াল রাখতে পারিনি। অথচ ও ছিল আম্মার রেখে যাওয়া শেষ আমানত। আমার তিতির বিয়ে হবে, কত আলো জ্বলবে, মানুষ আসবে। এসবের উচ্ছ্বাসে অনেক জটিল বাস্তবতা আমার নজর এড়িয়ে গেছিল। ভুলে গেছিলাম সেই মানুষ রূপী হায়নার কথা, তার হুমকির কথা। শেষ পর্যন্ত আমার ভালো বোনটাকে সেসবের খেসারত দিতে হল। তিহা হু হু করে কাঁদছে। কান্নার সঙ্গে ঝরছে তার বুকভাঙা হাহাকারের বেদনা। কান্নার রূপ এমন করুণ হয়। বড় কষ্ট হল নিনাদের। ব্যস্ত গলায় বলল, আহা, কি সব ছেলেমানুষই তিহা, দোষ কেন তোর হতে যাবে? ভাগ্য বলেও তো কিছু থাকে। তাছাড়া আমিই বাকে যাকে তুই কৈফিয়ত দিচ্ছিস। সহসা মুখ তোলে তিহা, স্বরে প্রকাশ পায় বিস্ময়, তুই ওর কেউ না? নিনাদ ওর ভুল ধারণা ভেঙে দেয়, না, আমি শুধু তোর ভালো বন্ধু। তিহা মুহূর্তকাল স্তব্ধ থাকে। তবে কেন ওর বিপদের কথা শুনে দূরদেশ থেকে ছুটে এলি? কেন আমার বোনের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় তোর নার্ভাস ব্রেকডাউন হল? কিছু কথার উত্তর নিনাদের কাছেও নেই। গম্ভীরতার চাদরে নিজেকে আড়াল করে, তাই সে প্রসঙ্গ পরিবর্তন করে। প্লিজ তিহা, এই নিয়ে আর কথা নয়। যে কোনো সময় ফুয়াম্মা চলে আসবেন। সেই ভালো বোন আমার, সে সম্পর্কিত যাবতীয় বোঝাপড়াও আমারই করা উচিত। তুই সবে ফিরলি, কিছুদিন রেস্ট নে। সামনে বিয়ে, তা নিয়ে ভাব। নতুন জীবনের শুরুটা যেন নির্ঝঞ্ঝাট হয়, দুয়া রইল। ভালো থাকিস। দ্বিতীয় কোনো কথার সুযোগ না দিয়ে তিহা ঘর ছাড়ল। বুকভরা বেদনার ফুলঝুরি নিয়ে বাড়ি ফেরে তিহা। নিনাদ বলেছে সে শুধু তিহার ভালো বন্ধু, আর কোনো সম্বন্ধ নেই তিহার পরিবারের সঙ্গে। হ্যাঁ, তাই তো, এমনি তো হবার কথা। অকারণে তিহা বেশি কিছু আশা করে বসেছিল ওর কাছে। আবেগের ঘোরটপে বাধা পড়ে বিস্মৃত হয়েছিল বন্ধুত্বের সীমারেখা। এই ভুল তিহা দ্বিতীয়বার করবে না। আর কখনো যেচে যাবে না নিনাদের কাছে। নিনাদের সামনে ভালো একটা সময় আসছে। সারা জীবন নিবিড় একাকিত্বের কষ্ট সয়েছে ছেলেটা। শীঘ্র শুরু করতে যাচ্ছে নতুন সংসার। এইবার ওকে ওর মতো একা ছেড়ে দেয়া উচিত। কেন ওর ভালো সময়ের আগে নিজের দুঃখের ঝাঁপি খুলে বসে নিনাদের চিরকালের কষ্টসহিষ্ণু মনটাকে আরও একবার অনবদমিত করে দেয়া?
তার চেয়ে এইবার গুরুত্বের সাথে বোনের জীবন গোছানোর কথা ভাবা যাক। একটা নিজের সংসার, নিজের মানুষ। তিতিক্ষার মতো মেয়েদের জন্য এসব চাওয়া কি খুব বেশি কিছু? ভীষণ যত্ন আর ভালোবাসায় ভরপুর আপনার একটা সংসার কে না চায়? অতীতে যা কিছু হয়েছে তাতে তিতিক্ষার তো কোনো দোষ ছিল না। তিহা কানাঘুষোয় শুনেছে রাজন নাকি বিয়ে করেছে। বউ নিয়ে সেদিন ঘুরেও এসেছে বালি থেকে। অথচ যে মেয়েটার জীবন সে তোচনচ করল, গোটা সমাজের কাছে সেই মেয়ে আজ ঘোর কলঙ্কিনী। ওর ঘর থেকে বের হওয়া বারণ, বিয়ে করা বারণ, সামান্য একটু হাসাও বারণ। তাহলেই লোকে বলবে, নির্লজ্জ মেয়ের অবস্থাটা দেখো। এত বড় ঘটনার পরেও ওই মুখে এখনও হাসি আসে। একক উদ্ধৃতি চিহ্ন। অথচ যার দোষে এই কলঙ্ক হল সে আজ 16 আনা স্বাধীন, কেউ ওর দিকে আঙুল তুলছে না, কটু কথা শোনাচ্ছে না। তৎপরিবর্তে মজলুমকে নিষেধের জাতাকলে প্রতিনিয়ত পিষ্ট করে যাচ্ছে এই সমাজ। আজকাল তিহার ঘৃণা হয় এই সমাজ আর সমাজের সব নিয়ম কানুনের প্রতি। বাসায় ফিরতে ফিরতে বেলা 1টা বেজে গেল। দরজা খুললেন মারুফ। হাতে পত্রিকা, মুখে মৃদু হাসি খুশি ভাব। কারণটা তিহার বোধগম্য হয় না। কি অবস্থা দেখে এলে ওর? তিহা নিঃশ্বাস ফেলে বলে, ভালো, বেশ ভালো বাবা। আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন ভেতরে যাও মা। যাই। মাথা নুইয়ে ডাইনিং ছাড়িয়ে তিহা ভেতরের দিকে পা বাড়ায়। ডাইনিংয়ের পরেই রান্নাঘর। সেখান থেকে ভেসে আসছে টুকটাক আওয়াজ। ভেতরে এক পা ফেলে মুহূর্তের জন্য থমকায় তিহা। চুলার পাশে দাঁড়িয়ে বেশ মন দিয়ে তিতিক্ষা কি যেন রাঁধছে। পেছনে নিরাপদ দূরত্বে থেকে উৎসুকভাবে মিমির রান্না দেখছে ছোটন। তিহার মনে পড়ে না গত 6 মাসে একবারের জন্য বোনকে রান্নাঘরে দেখেছে কিনা। আজ তবে হঠাৎ। তাহলে কি ওর বোনটা একটু একটু করে সুস্থ হতে আরম্ভ করেছে? ফিকে একফালি আশার আলো তিহার মনে ছলকে ওঠে। পেছনে ফিরে ছোটনকে কি যেন বলতে গিয়ে সহসা তিহাকে দেখে কিঞ্চিত অপ্রতিভ হয়ে পড়ে তিতিক্ষা। কথাটা মাঝপথে থাকতেই ভেতরে টেনে নেয়। জোরসড় হয়ে দাঁড়ায় চুলোয় পাশে। বুবুর রান্নাঘর, বুবুর সংসার। দীর্ঘ সময়কাল ধরে এসব একা সামলাচ্ছে তো বুবুই। এতদিন পর আজ হঠাৎ এখানে তিতিক্ষার আশাটা হয়তো অনভিপ্রেত লাগবে বুবুর কাছে। স্বাভাবিকভাবেই নিজের গোছানে সংসারে মেয়েরা অন্যের কর্তৃত্ব অপছন্দ করে। তিহা ততক্ষণে বোনকে দেখে নিজের জায়গায় বিমূঢ়। কিরে, রান্নাঘরে কি করছিস তুই? বোনের বলার ধরনে তিতিক্ষার অস্বস্তি আরও বাড়ে। জবাবদিহির মতো খুন্তি সমেত হাতটা নামিয়ে ফেলে বলে, ছোটনের খুব খিদে পেয়েছিল। বুয়া খালা আসেননি। ছোটন বলছিল নুডলস খাবে, তাই। তুই নুডলস রেঁধেছিস? দেখি। ঔৎসুকে তিহা ঝুঁকে পড়ল প্যানের ওপর। কুচনো আদা, ছোট ছোট মাংসের ফালি, আর ডিম সমেত তিতিক্ষার এই নুডলসের রেসিপি ছোটনের ভীষণ পছন্দ। কি সুন্দর সুঘ্রাণ আসছে রে। আমিও ভাগ পাব তো? বুবুর হালকা মেজাজ বুঝে স্বস্তির নিঃশ্বাস ফেলে তিতিক্ষা। ম্লান হেসে গিন্নির মতো ভারিক্কি আওয়াজে বলে, সবাই ভাগ পাবে। বসার ঘরে চলো। তোরা যা, আমি এক্ষুনি বোরকাটা ছেড়ে আসছি। বারান্দায় বসে মারুফ পা নাচাচ্ছেন। হলুদাভ ল্যাম্পপোস্টের মায়াবী আলো চুইয়ে আসছে ভেতরে। সন্ধ্যায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে। কামিনী ফুলের সুবাস বয়ে আনছে ঝিরিঝিরি শীতল বাতাস। ফুরফুরে মেজাজে থাকা মারুফ আপন মনে একটু গুনগুনিয়ে উঠলেন। আজকের দিনটাই অন্যরকম। সব ভালো ভালো ঘটনার সমাহারে পূর্ণ বিশেষ একটা দিন। তিতিক্ষার নিজের হাতে নাস্তা করে খাওয়ানো যেমন অবিশ্বাস্য ছিল তার চেয়েও অবিশ্বাস্য ছিল ডাইনিংয়ে সবার সাথে একসঙ্গে ওর খেতে বসা। বাবা আসব? 2 কাপ চা হাতে তিহা দাঁড়িয়ে আছে। আসো মা, আজ যে তোমায় খুব খুশি দেখছি বাবা। মারুফ আহ্লাদিত হলেন, আমার তিতি মাকে দেখেছিস? আজ কেমন স্বাভাবিক ব্যবহার করছিল। দেখলাম, কিন্তু আল্লাহ না করুক যদি আবার বিগড়ে যায়। একক উদ্ধৃতি চিহ্ন। সেই সম্ভাবনাও ফেলে দেয়া যায় না। তবে তিতি আজকাল আগের চেয়ে খানিকটা স্বাভাবিক, তাই না? তিহা অন্যমনস্ক ভাবে মাথা নাড়ল। হ্যাঁ। বাবা, তিতিকে নিয়ে একটু কথা ছিল। তোমায় সময় হবে? বসেই তো আছি। কি কথা? একটা জিনিস খেয়াল করেছ বাবা? চারপাশে এখন বিয়ের খুব ধুম। আফরিন মেয়েটার বিয়ে হলো, সামনে নিনাদেরও বিয়ে। তিতিক্ষার কাছে দূরের যে গুটি কয়েক বান্ধবী ছিল শুনেছি ওদেরও প্রায় সবার বিয়ে হয়ে গেছে। অনার্সে ওঠার পর সহশিক্ষায় থাকবে না বলে তিতি পড়া ছেড়ে দিল। পড়লে এতদিনে হয়তো ওর অনার্সটা শেষ হয়ে যেত। ওর বয়সী মেয়েরা এখন কি সুন্দর গুছিয়ে সংসার করছে। আর আমার বোনটা, তিতি তো পুরোপুরি পাগল নয় বাবা। এক বড় বিপর্যয়ের ধাক্কায় হয়তো খানিকটা মানসিকভাবে এলোমেলো।
কত ত্রুটিপূর্ণ ছেলেমেয়ের তো বিয়ে হয়, আমাদের তিতির হতে পারে না? হাসি খুশি মারুফ গম্ভীর হলেন, কিছুক্ষণ নীরব থেকে বললেন, খুবই জটিল প্রশ্ন রে মা। এই যুগে ভালো ছেলের সন্ধান পাওয়া এমনিতেই দায়, তার ওপর তিতির অতীত জানার পর হয়তো কেউ আর রাজিই হবে না। আমার মেয়ের কোনো দোষ না থাকুক, কিন্তু সব কলঙ্কের দাগ তো মুছে ফেলা যায় না। তাছাড়া অত ভালো মনের ছেলে পাবো কই বল? সেই তো, জেনে শুনে কে বিয়ে করবে ওর বোনকে? এমন কত মেয়ের কথা শোনা যায় স্বেচ্ছায় চরিত্রহনন করেও যারা শেষমেশ বাবা মায়ের ঠিক করা পাত্রের সঙ্গে স্বাচ্ছন্দ্যে বিয়ে করে হেসেখিলে সংসার ধর্ম করছে, অথচ কোনো অন্যায় না করেও সমাজের সব তিতিক্ষাদের জীবনটা হয় অভিশপ্ত। তবু একবার চেষ্টা করে হয়তো দেখা যেতে পারে। বয়স তো আমারও কম হলো না, আর কদিন বাঁচি না বাঁচি। খুব দুশ্চিন্তা হয় আজকাল, মেয়েটার একটা গতি করে যেতে না পারলে। চেষ্টা করে দেখবে বাবা, করব ইনশা আল্লাহ। মারুফ নিবিড় হন, মুখে চিন্তার ছায়া। তিহাটা আজ হঠাৎ বোনের বিয়ে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ল কেন বুঝতে পারছেন না। তিহাও বলতে পারল না ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত আঘাতই ওকে আজ হঠাৎ বোনের ভবিষ্যৎ ভাবনায় দৃঢ় হতে উদ্দীপ্ত করেছে। শুরুতে মেয়ের কথা শুনে দুর্বিশঙ্কায় অস্থির হলেও তিতিক্ষার বিয়ের প্রসঙ্গ নিয়ে মারুফ প্রায় সারারাত ভাবলেন। বার্ধক্যের শরীর, সহজে ঘুম আসতে চায় না। খোলা বারান্দায় বসে মেয়ে দুটির ভবিষ্যৎ চিন্তায় কেটে গেল অর্ধেক রাত। ফজরের পর চা খেতে বসে বড় মেয়েকে প্রথম নিজের সিদ্ধান্তের কথাটা জানালেন। তিতি কোথায়? এখনও ঘরে? মারুফের স্বরে কিঞ্চিত ফিসফিস ভাব। হ্যাঁ, কুরআন পড়ছে। আচ্ছা, এখানে বসো, কথা বলি। তিহা বাবার পাশে চেয়ার টেনে বসে, বলো বাবা। মারে শোন, সংসার হল জীবনের সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্র। সংসারের প্রয়োজনে মানুষ বদলায়, বদলাতে হয়। এমন কত বাউন্ডুলে ছেলেকে দেখেছি সংসারে পড়ে একেবারে দায়িত্বজ্ঞান বোধ সম্পন্ন পুরুষ হয়ে উঠেছে। আমার তিতির জীবনের দুঃখ ফেলনা নয়, তবে চেষ্টা করলে হয়তো এই অসীম দুঃখবোধকেও খানিকটা কাটিয়ে ওঠা সম্ভব। তিতির কাছে আর কোনো ভালো থাকার উপকরণ নেই বলেই দুঃখটাকে কেন্দ্র করে সে সারাক্ষণ ঘোরে। এই একা একা কাঁদা, কথা বলা, ভাঙচুর করা। বাস্তবিক জটিলতায় পড়লে নিজের দুঃখ নিয়ে এত স্পর্শকাতর হবার সময় কি ওর হতো? কথাগুলো হয়তো রূঢ় শোনাচ্ছে। না রে মা, ভাবছিস সংসার তো তাহলে খুব মন্দ জিনিস। ব্যস্ততায় আটকে মানুষকে আত্মবিস্মৃত করে দেয়। হ্যাঁ, হয়তো খানিকটা তাই। কিন্তু সংসারে রূঢ় বাস্তবতার পাশাপাশি থাকে গভীর মায়ার শৃঙ্খল। যে একবার সংসারে ঢোকে, মায়ার মজবুত আবেষ্টন তাকেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে। তখন সংসারের জন্য রক্ত জল করা সব পরিশ্রম, সমস্ত আত্মত্যাগকেও সামান্যই মনে হয়। সংসার হল কাটা গাছের ফুলের মতো। কাটা বিধে যাবার যন্ত্রণাও যেমন থাকে, তেমনি থাকে নির্মল ফুলের সৌরভ। আমি আশা করছি তিতিক্ষার এইসব একাকী কষ্টের দিনগুলো হয়তো আর থাকবে না, যদি ওকেও আমরা একটা সংসার গড়ে দিতে পারি। তিহা বিহ্বলতা কাটিয়ে বলে, ওকে সংসার গড়ে দিতে তো আমিও চাই। তবে কিভাবে বাবা? মেয়ের চোখে শঙ্কার ঝাপতাল মারুফের দৃষ্টি এড়াল না। বললেন, আমাদের মেয়ের যেহেতু একটা খামতি আছে, এমন কাউকেই আমাদের খুঁজতে হবে যে খামতিসহ আমার মেয়েটিকে গ্রহণ করতে প্রস্তুত। তাতে হয়তো আগের মতো ভালো ঘর, ভালো বর পাব না। একটা দরিদ্র ছেলে যদি খুঁজে পাই, যার সঙ্গে বিয়ে হলে আমার মেয়েটা আমার কাছেই থাকবে। আমি একা মানুষ, তিতি মা যদি স্বামী সংসার নিয়ে চিরকাল আমার কাছে থাকে তবে তো আমি বর্তে যাই। তুই কি বলিস? তাই হোক বাবা, কিন্তু তিতি কি করে ওকে এসবের জন্য রাজি করাই? একদিনে তো কিছু হবে না। সময় সুযোগ অনুযায়ী রোজ অল্প অল্প বোঝালে একসময় তিতি হয়তো বাস্তবতা বোঝার চেষ্টা করবে। দেখ তুই পারিস কিনা, দেখব, বলে তিহা মলিন মুখে একটু হাসে। নিনাদের কি যেন হয়েছে? ওই হতচ্ছাড়া দেশ ছেড়ে আসার পর থেকে ছেলেটা গুম হয়ে আছে নিজের মধ্যে। কিছু একটা যে ঠিক নেই তা বেশ বুঝতে পারেন শিউলি। আড়াল আবডাল থেকে ছেলের অদ্ভুত ভাবভঙ্গি যত নজর করেন, দুশ্চিতার অথৈজলের আরও গভীরে তলায় তার মন। হুল্লোড়প্রিয় ছেলে হঠাৎ অমন নিভে গেল, না বাইরে যাওয়া, না বন্ধুদের সঙ্গে আধ রাত্রির পর্যন্ত আড্ডা দেয়া, আর নাই বা আফরিনের সঙ্গে খোঁচাখুচি। এমনকি খোদ শিউলির সঙ্গেও দুটো বাড়তি দুটো কথা কয় না আজকাল। এসব তো ভালো লক্ষণ নয়। শিউলির মনে নানারকম কূটসন্দেহ দানা বাঁধে। ওই পোড়ামুখ দেশটাতেই নিনাদ কোনো কাণ্ড বাঁধিয়ে এলো না তো? শুনেছেন বিদেশ বিভুঁইয়ে নাকি লজ্জাশ্রম নামক বস্তুটির কোনো অস্তিত্ব নেই। ছেলেমেয়ে নির্বিশেষে সবাই সম্ভ্রম বিসর্জন দিয়ে অকপটে পথঘাটে চলাফেরা করে।
অমন বেহায়ার রাজ্যে থাকলে ছেলে মানুষের মাথা বিগড়ে যেতে কতক্ষণ? একমাত্র আল্লাহই জানেন কি ঘটেছে। তবে প্রবাস থেকে ফেরার কয়েক দিন পরেও যখন নিনাদ পুরোপুরি স্বাভাবিক হল না, শিউলির দুশ্চিন্তা প্রকট হল। তা তরুণ বয়সে এক আধবার ছেলেরা এমন বিগড়ায় বটে। এর মোক্ষম সমাধান অবশ্যই শিউলির জানা আছে। দ্রুত বিয়ে দিয়ে ছেলেকে ঘরমুখ করা। শিউলি নিজের মতো তোড়জোড় শুরু করলেন। হবু বেয়ান বাড়ির সঙ্গে কথা বলে এগিয়ে আনলেন বিয়ের তারিখ। নিনাদ কিছু জানল না, তাকে জানানোর প্রয়োজন মনে করলেন না শিউলি। জানিয়ে কি হবে, বরং আগে শুনলেই যদি আবার নতুন করে কোনো বিপত্তির সূচনা হয়। বাইরে নরম সুন্দর রোদে ঘেরা সকাল। সোনা রঙের লহরী খেলছে কাচের জানালা জুড়ে। জানালা খুলে দুহাতে টেনে পর্দা সরিয়ে দিল তিতিক্ষা। এগিয়ে গেল বারান্দার দিকে। দরজাটা খুলতেই হুড়মুড় করে একরাশ রোদ গ্রিল গলে এসে লুটিয়ে পড়ল ঘরের ভেতর। বারান্দার দরজা খুলে রেখে তিতিক্ষা ভেতরে চলে এলো। চারপাশটা দেখল ঘুরে। জানালার বাইরে পাখিদের প্রবল কিচিরমিচির আর শান্ত ঘরে সকালের স্নিগ্ধ রোদের লহরী। আজকের সকাল অন্যরকম সুন্দর। ভুল হল, শুধু আজকের সকাল নয়, প্রতিটা দিনই হয়তো সকাল ঠিক এরকম সুন্দর হয়। এতকাল খেয়াল করেনি বলেই উপলব্ধি করেনি তিতিক্ষা। রোজ ভোরেই তো এরকম মিষ্টি আলো ফেলে সূর্য দিনের প্রথম হাসি হাসে। বিকেলে গাছের ফাঁকে রোজ জাফরানি রোদ্দুর মেখে দিনের সমাপ্তি ঘোষণা করে সূর্যের তেজি আভা। অথচ প্রকৃতির এই আয়োজন একান্ত করে দেখার ইচ্ছে বহুকাল হয়নি তিতিক্ষার। দিনের পর দিন পেরিয়ে গেছে, ও সারাক্ষণ ডুবে থেকেছে একান্ত নিজের দুঃখভূমে। পৃথিবীর কোনো আলো, সুখ, গন্ধ, তৃপ্তি ওকে স্পর্শ করেনি। তিতিক্ষা নিজের জন্য স্বেচ্ছায় বেছে নিয়েছে এক দুর্বিষহ জীবন, আর নিজের দুঃখ দিয়ে তিক্ত করেছে পরিবারের বাকি মানুষগুলোর জীবনকে। কত বিভৎস স্মৃতির অনুরণনে, কান্নায়, ক্লেশে আর পরিতাপে দগ্ধ হয়ে হয়ে কেটেছে তিতিক্ষার দিনকাল। সহ্য করতে না পেরে, বিষাক্ত স্মৃতি মুছতে না পেরে এক এক সময় সে পাগলামো করেছে। কষ্ট দিয়েছে নিজেকে আর নিজের সবচেয়ে প্রিয় দুজন মানুষকে। সেই বিষাক্ত স্মৃতি পিছু ছাড়েনি, বোধ হয় খুব সহজে ছাড়বেও না। এইমাত্রই তো দুর্বহ অতীত স্মৃতির এক টুকরো ছবি ওর মনের কোণে এঁকে দিয়ে গেল অগ্নি হলকার ছাইভম। তবে তিতিক্ষা এইবার নিশ্চল। আজ সে কাঁদবে না, অস্থির হবে না, বিচলিত বোধ করবে না শিরার অসহ্য দোপদোপানিতে। এ ওর নিজের কাছে নিজের অঙ্গীকার। নির্বিকার, নিথর হয়ে বিছানায় বসে জানালার গ্রিলে চোখ তুলে চেয়ে থাকে তিতিক্ষা। গায়ে চিনচিনে অসহ্য জ্বালা শুরু হয় একরকম। এই জ্বালাটা সে আগেও টের পেত। সে সময় সহ্য করতে না পেরেই আঘাত করত নিজেকে, সামনে যা পেত সব ধ্বংস করার পণ নিয়ে শুরু করত ভাঙচুর। ক্রমে বাড়ছে শরীরের চিনচিনে জ্বলুনিটা। মস্তিষ্কের অন্ধ কুঠুরিতে স্মৃতি নামক অভিশাপের দহন আর বুকের ভেতর অসহনীয় জ্বালা। তিতিক্ষা নাকাল বোধ করে নিজেকে, নিজের অযাচিত অন্ধক্রোধকে সামলাতে হিমশিম খেয়ে যায়। তবু সব সহ্য করে শিথিল হয়ে বসে থাকে। বুবুকে, বাবাকে অনেক শাস্তি দেয়া হয়েছে। আর না, ওদের মুখের সব হাসি গায়েবে করে, মনের মধ্যকার সমস্ত আনন্দ তরঙ্গ শোষণ করে, তিতিক্ষা সকলের জীবনকে বিষাদ করে তুলেছে। আর কতকাল নিরীহ দুজন মানুষ সহ্য করবে এই অনাচার? যাই হয়ে যা কাজ, ওদের আর কাঁদাবে না তিতিক্ষা। কষ্ট হলে সয়ে নেবার চেষ্টা করবে, যতদিন পারা যায়। কিন্তু বাবা আর বোনের মুখে মেঘের কালো ছায়া আসতে দেবে না আর কখনো। ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন। অতীত ভুলিয়ে দিন, অন্তরের অস্থিরতা দূর করে দিন ইয়া রব। ঠোঁট নেড়ে নিঃশব্দে দোয়া করতে করতে বুকের ভেতরে আগুনের শতধা নিয়ে বাথরুমের দিকে পা বাড়ায় তিতিক্ষা, অজু করার উদ্দেশ্যে। অজু নিশ্চয়ই তার অস্থিরতা প্রশমিত করবে। অজু শেষে যখন ফিরে আসে ওর চেহারায় তখন ঝিকমিকাচ্ছে ফোঁটায় ফোঁটায় জল। চোখের দৃষ্টি পরম শান্ত। তিতিক্ষা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, ওর ভেতরে অহেতুক ক্রোধের বেপরোয়া আস্ফালন তিনি থামিয়ে দিয়েছেন বলে। অজুর উদ্দেশ্য ছিল মূলত রাগ দমন করা। তবে এবার কৃতজ্ঞতায় নতজানু হয়ে তিতিক্ষা বইয়ের তাক থেকে কুরানো তুলে নিল। বুকে জড়িয়ে বারান্দার কাছে মাটিতে বসে পড়ল পা ভেঙে। কাঠের রেহালে কুরআন নামিয়ে রেখে পরম যত্নে পৃষ্ঠা উল্টে থামল সূরা আরাফে। নম্র কোমল সুরে কুরআন পড়তে আরম্ভ করার পরই আস্তে আস্তে অবর্ণিত যাতনার বাষ্পে ভারাক্রান্ত হৃদয় হালকা হল। অন্তঃস্থল দখল করে নিতে শুরু করল নিখাদ প্রশান্তির ফল্গুধারা। নিশ্চয়ই যারা তোমার পালনকর্তাদের সান্নিধ্যে রয়েছে, তারা অহংকারে তার ইবাদাতে বিমুখ হয় না ও তারই মহিমা ঘোষণা করে এবং তারই কাছে সিজদাবনত হয়। সূরা আরাফ 206।
কুরআন তিলাওয়াত করতে করতে কুরআনের সুরের সঙ্গে তিতিক্ষা আরও নিবিড় হয়ে মিশে যেতে থাকে। মনে মনে দৃপ্তকণ্ঠ বারবার স্বীকার করে, এই আমার পরম প্রশান্তির স্থান। কুরআন আমার প্রশান্তি। ইয়া রব, আপনি এই অসীম নিয়ামতটুকু আমার থেকে কখনো কেড়ে নিয়েন না। আপনার এই কালামকে এভাবে আঁকড়ে ধরে আমি চিরকাল শান্তি পেতে চাই। আমি মারা যেতে চাই কুরআনকে ভালোবেসে, কুরআনের বুলি আওড়াতে আওড়াতে। আমিন ইয়া রব্বুল আলামিন। বনের ঘরে এসে তিহা মৃদু অবাক। পরিপাটি করে গোছানো আলো ঝলমলে ঘর। ওয়ার্ড্রোবের সামনে দাঁড়িয়ে তিতিক্ষা কাপড় ভাঁজ করছে। মাথায় জড়ানো বড় ওড়না, মুখ জুড়ে লেপন করে আছে নিরতিশয় স্নিগ্ধকর আভা। তিহা এসেছিল গুরুতর প্রসঙ্গ উত্থাপনের মানসিক প্রস্তুতি নিয়ে। সব শুনে বনের গোড়ামি বাড়াবাড়ি মনে হলে খানিকটা কঠোর হবার পরিকল্পনাও মাথায় ছিল। কিন্তু এখন তিতিক্ষার শান্ত সরল অভিব্যক্তি দেখে সব কেমন এলোমেলো হয়ে গেল। সেই কঠোর, জেদি, আগ্রাসী মুখ তো এ নয়। এই চেহারার সবটা ঘিরে শুধুই নির্মলতা বিরাজমান। যেন ও চিরকাল এমনি ভীষণ নম্র, ভীষণ বাধ্য। কখনো কারো অবাধ্য ছিল না, এক মুহূর্তের তরেও না। সে যেন সমস্তরকম অনৈতিকতা বিবর্জিত নিষ্পাপ এক প্রাণ। এই রকম এক মানবীর প্রতি কি করে কঠোর হওয়া যায়? বোনকে দেখে বহুপূর্বের হারানো সাহস আজ আবার তিহা ফিরে পায়। এই রকম মেয়ের কাছে হয়তো যা খুশি বলা যায়। না পূরণ হওয়া ইচ্ছেগুলোর কথা, স্বপ্নের কথা, শঙ্কার কথা। আর মনের গহীনে যত অনিশ্চয়তার ঝাপতাল লুকিয়ে আছে, যত না বলা যাতনার সাতকাহন গচ্ছিত আছে, সব বলা যায় এমন মনের কাছে। হাত ধরে বোনকে টেনে বসালো তিহা নিজের খুব কাছে। মায়ের মতো স্নেহে মাথায় চুমু খেয়ে বলল, বুবুর একটা কথা রাখবি? নির্মল নিস্তরঙ্গ হাসি তিতিক্ষার মুখে। কি কথা বুবু? বলছি, তার আগে একটা খবর জানাই। তোর দুলাভাই সকালে কলে জানিয়েছে আর কিছুদিনের মধ্যেই ওকে ঢাকায় পোস্টিং হয়ে যাবে। তারপর হয়তো আর এ বাড়িতে থাকা হবে না আমাদের। একদম অকারণে অযাচিতভাবে গলার স্বর সামান্য কেঁপে ওঠে তিহার। তিতিক্ষার উজ্জ্বল মুখ নিভে যেতে কয়েক মুহূর্ত মাত্র সময় লাগে। থাকবে না, থেমে বলে, একেবারে চলে যাবে বুবু? তিতিক্ষার স্বরে তীব্র অবিশ্বাস। খানিকটা অস্বাভাবিকভাবে অবিশ্বাসের আঁচটা ওর চেহারায় ফুটে ওঠে। কিশোরী মেয়ের মতো নাক টেনে হঠাৎ কেন যেন কেঁদে ফেলল তিহা। যেতে হবে রে। একক উদ্ধৃতি চিহ্ন। আর ছোটন, ওকেও তো সঙ্গে নিতেই হবে। একক উদ্ধৃতি চিহ্ন। স্তব্ধ হয়ে কিতকাল বসে থাকল তিতিক্ষা, প্রস্তরীভূতের ন্যায়। অথচ এই সময়টা খুব যে অনাকাঙ্ক্ষিত ছিল, তা তো নয়। বিয়ের পর থেকে চেষ্টা করে যাচ্ছে রওশন, ওর পোস্টিংটা কিভাবে ঢাকায় আনা যায়। তখন তিহার সাথে সাথে তিতিক্ষা অনুযোগের স্বরে বারবার বলত, রওশন ভাইয়ের ঢাকায় আসতে আর কত দেরি বলতো বুবু? কবে যে তোমাদের একটা নিজের সংসার হবে? আর আজ, সেই শুভ সময় আসতে যখন আর খুব বেশি বাকি নেই, ওরা দুবোন তখন নিজেদের হাসির মুখোশ খুলে ফেলে একে অন্যের সামনে বসে কাঁদছে। তোমরা চলে গেলে একা আমি কিভাবে থাকব বুবু? আর বাবা, বাবা কি করে ছোটনকে ছাড়া থাকবে? জানি না রে, কিন্তু যেতে তো হবেই। কি করে আটকাই? সেই তো, সংসার তো নারীই গড়ে তোলে। নিজের সংসারে না ফিরে বুবু করবে কি? কিন্তু তিতিক্ষা তাহলে বাঁচে কি করে ওদের ছাড়া? নিঃশব্দে খানিকক্ষণ বোনের অভিব্যক্তি লক্ষ্য করল তিহা। আশু একাকিত্বের আশঙ্কায় বিবর্ণ হয়ে তিতিক্ষা এখনই দিশেহারা বোধ করছে। মাথার ওপর থেকে ছাদ সরে গেলে যেভাবে শূন্য পরাভব হয় মানুষ, তেমন রিক্ত হাবভাব তিতিক্ষার মুখ চোখে। তিতি, বলো, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোমাদের ছাড়া কি করে থাকব বুবু? চিরকাল কি কেউ কারো হয়ে থাকে রে বোকা? যে সন্তান মায়ের এত প্রিয়, সেই নারী কাটা ধনকেও তো একদিন চিরপর করে অন্যের ঘরে পাঠাতে হয়। সেখানে তুই আমরা তো দুই বোন। নিয়তির অমোঘ পরিকল্পনাতেই আমাদের গন্তব্য আলাদা করে লেখা। আমার তো যাবার কথা আরও আগেই ছিল। যাক, এতদিনে নিজের করে কিছু একটা পাব। আজ না হোক কাল, তোরও তো আপনার সংসার হবে। দেখবি তখন এসব দুঃখ কোথায় হারিয়ে যাবে। একক উদ্ধৃতি চিহ্ন। তিতিক্ষা যেন কি এক স্বপ্নের অতল গহনে আবিষ্টমান। চোখে শঙ্কার কোলাহল তুলে বলল, আমি কোথাও যাব না। কখনো যাব না বাবাকে ছেড়ে। একক উদ্ধৃতি চিহ্ন। কিন্তু বাবা যে কারো চিরকাল থাকে না তিতি। তখন তোর কি হবে বলতো? কে তোকে আশ্রয় দেবে? কার নিরাপত্তায় গোটা একটা জীবন একাকী কাটাবি তুই? বাস্তবতার নিঠুর মাটিতে তিতিক্ষার কল্পনাবিভোর মন আছড়ে পড়ে। সত্যিই তো, এই প্রশ্নের উত্তর নেই ওর কাছে। অথচ তিতিক্ষা স্পষ্ট বোঝে,
নিয়তিকে এড়ানোর কোনো উপায় তার হাতে নেই। দুর্বিসংখ্যা থেকে মুক্তির পথ খুঁজে না পেয়ে নিজের জীবনের চরম বাস্তবতাকে আরও একবার গভীরভাবে উপলব্ধি করে আচমকা তিতিক্ষা হু হু করে কেঁদে ওঠে। কেন কেন এত নির্দয়ভাবে একা হবে একটা মানুষের জীবন? কেন ক্ষুদ্র এক জীবনে সব হারিয়ে চূড়ান্ত একা হবার দুঃখ সইতে হবে একজন মানুষকে? বোনকে উজাড় হয়ে কাদার সুযোগ তিহা দিল। ধৈর্য ধরে নিঃশব্দে ওকে ওর মতো কষ্টের ভার কমানোর সময় দিল। একসময় তিতিক্ষার কান্না লহু হয়ে এলে তিহা নিজের শীতল হাত রাখে ওর মাথায়। বেশি কষ্ট হচ্ছে রে আপু, বুবুকে মাফ করে দে। বিশ্বাস কর, তোকে কষ্ট দিতে আমারও ততটাই কষ্ট হয়, কিন্তু বাস্তবতা যে আমাদের কল্পনারও অতীত। এভাবে বলতে চাইনি, কিন্তু না বলেই উপায় কি বল? আমি নিজের সংসারে চলে যাব। প্রকৃতির নিয়মেই একসময় বাবাও আর থাকবেন না। তোর পরিণতি কি হবে বলতো? তুই রওশনের অধীনে থাকবি, নাও তোর মাহরাম নয় বলে। বাবার অনুপস্থিতিতে তখন তোর মাহরাম কে হবে? ভাবতে পারিস, তোর সমস্ত বিপদে আপদে, অসুখে বিসুখে সাহায্য লাগবে এমন একজনের, যার ছোঁয়া তোর জন্য হারাম। এই গ্লানির সামনে কিছু বাস্তবতাকে মেনে নেয়া কি খুব কঠিন? তাহলে আমি কি করব বুবু? কোথায় যাব আমি? কান্নায় ভেঙে আসা স্বরে বিহ্বলতা জড়িত গলায় তিতিক্ষা জিজ্ঞেস করে। তোকে কিছু করতে হবে না আপু, তুই শুধু আমাদের কথা শোন। তোর নিজের প্রয়োজনে, একান্ত আপনার স্বার্থে আমাদের একটা দাবি মেনে নে। কিসের দাবি? বিয়েতে সম্মতির দাবি। আমরা তোকে নিরাপদ দেখতে চাই। আর একটা মেয়ে তার বাবার পরে একমাত্র স্বামীর অধীনেই সবচেয়ে বেশি নিরাপদ। ভেবে দেখ, তোর কোনো ভাই নেই, মামা নেই, একজন চাচা শুধু আছেন। তারও আবার দুটো ছেলে। বাবার পরে কার আশ্রয়ে নিরাপদ থাকবি তুই? এখানে এই বাসায় একা একা? এও কি সম্ভব? কিছুকাল দিশেহারা হয়ে তাকিয়ে রইল তিতিক্ষা। গালে জলের ভেজা ছাপ স্পষ্ট, চোখে তীব্র সংশয়। বল, পারবি তুই? বোনের কাঁধ ঝাঁকিয়ে তিহা জিজ্ঞেস করে। তিতিক্ষা চোখ বোজে, চাপা স্বরে কান্না ছাপিয়ে সমাচ্ছন্নের মতো উত্তর দেয়, আমি কিছু জানি না। কিছু জানি না। ভয় করছে আমার। বেঁচে থাকা এত কঠিন কেন বলতে পারো? এক জীবনে বাঁচতে গেলে কেন এত খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়? আমি আর সহ্য করতে পারছি না বুবু। তোমরা প্লিজ আমায় রেহাই দাও। একটু শান্তি চাই আমি। আর কোনো অভিযোগ, অপমান, প্রশ্নের মুখোমুখি হতে চাই না। আমাকে বাঁচাও। এই দুঃস্বপ্নের জীবনের হাত থেকে সবসময়ের জন্য আমায় উদ্ধার করো। সত্যিই যদি পারতাম, আর এক বিন্দু আঘাত না দিয়ে তোর সব কষ্ট ভুলিয়ে দিতাম রে আপু। কিন্তু তা যে সম্ভব নয়। ভালো কিছুর অর্জন সবসময় কষ্ট সাপেক্ষ। আপাতত আমরা তোর ভালোর একটা পথই দেখছি। তা হল তোর বিয়ে, যার মাধ্যমে একজন দায়িত্বশীলের হাতে তোকে তুলে দিয়ে আমরা চিরকালের মতো নিশ্চিন্ত হতে পারব। ভবিষ্যতে কি হবে না হবে তা তো আমরা জানি না, তবে সুযোগ্য কাউকে খোঁজার ক্ষেত্রে আমরা চেষ্টার কোনো কমতি রাখব না। এই শেষবারের মতো বুবু ওপর একটু ভরসা রাখো। বিমূঢ় হয়ে তাকিয়ে রইল তিতিক্ষা দীর্ঘ সময় ধরে। একসময় তিহা অধৈর্য হয়ে বোনের গা ঝাঁকালো, কি রাখবি না? হঠাৎ যেন সম্বিত ফেরে তিতিক্ষার। ঘন ঘন বারকয়েক চোখের পলক ফেলে ঢোক গেলে একসময় বাষ্পরুদ্ধ গলায় বোনের কথার স্বীকৃত স্বরূপ বলে, রাখব।